নমস্কার। জীবনের গল্পকথা অনুষ্ঠানে আপনাদের সকলের মাঝে আমরা সব সময় থাকি এমন একজন বিশেষ ব্যক্তিত্ব নিয়ে। ব্যক্তিত্বর আগে একটু বলবো, জীবন মানেই হাসি, জীবন মানেই ধৈর্য, জীবন মানেই আনন্দ। যেখানে আমাদের আনন্দ, বুদ্ধি এবং মন সব মিলিত হয়ে যায়, সেই জীবন দর্শন হয়ে ওঠে আমাদের জীবনের একটি আলো। তেমনি আমাদের স্টুডিওতে এমন একটি আলোকিত মানুষকে আমরা আজ পেয়েছি, এত দূর থেকে পেয়েছি, তার আনন্দের প্রকাশটাই করতে আমার খুব আনন্দ পাচ্ছি আমি। কেননা যে প্রথমত একজন মহিলা, শুধু মহিলা বললে ভুল, একজন নেত্রী এবং কমলপুরের সুরমার বিধায়ক। এ যে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের শ্রীমতী স্বপ্না দাস মহোদয়, নমস্কার। দিদি, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত এবং অত্যন্ত আমরা আজ আনন্দিত যে আপনাকে আমরা স্টুডিওতে পেয়েছি। নমস্কার। আমি প্রথমেই বিটিভি চ্যানেলের সিও সম্মানীয়া মনীষা পাল চৌধুরী মহোদয়াকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। বিটিভি চ্যানেলের সম্মানের সদস্যগণকে অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই বিটিভি চ্যানেলের শ্রোতা বন্ধুদেরকে আমি অত্যন্ত আজকে আনন্দিত যে আমারই মতন একজন মহিলা, যিনি মনীষা পাল চৌধুরী মহোদয়া, উনি একজন মহিলা হয়ে আজকে উনি যে কাজটা করে যাচ্ছেন, তার জন্য আমি দিদিকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করি। দিদি, আমরা কি হবে না, আমরা একে অপরকেই অভিনন্দন করতে হবে, কারণ আমি নিজে সুরমাতে গেছি এবং সুরমাতে অনেকটি সময় আমি কাটিয়েছি, একটি দিন পুরো। এবং সবচেয়ে বড় প্রাপ্তি যে আপনাকে সকলে ভালোবাসে। এই যে গভীর ভালোবাসাটা আমার সত্যি তখন মনে হয়েছিল যে আপনাকে সবার আগে সাক্ষাৎকার নেওয়া উচিত ছিল আমার। আমি নিজেকে খুব ভাবলাম যে আমরা এত দেরিতে কেন পৌঁছলাম এখানে, আরো আগে পৌঁছানো দরকার ছিল। দিদি, এই অনুষ্ঠানটি হলো জীবনের গল্প কথা। তো জীবনের গল্প কথা, যেহেতু আমরা ছোটবেলা থেকে গল্প শুনবো, আমরা এই আপনার এই সুরমার বিষয়ে আসবো একদম শেষ দিকে। ছোট্টবেলাটা কোথায় বড় হয়েছিলেন এবং বাবা মা কে ছিল? আমার বাড়ি হলো কমলপুর মহকুমার একটি গ্রাম বালিগাঁও, আর সেই বালিগাঁওয়ে আমার জন্ম হয়েছিল। সেই বালিগাঁও গ্রামে আমার বাবার নাম ছিল, বর্তমানে আমার বাবা আমাদের মধ্যে নেই। আজকে প্রায় 25 বছর হয়ে গেল বাবা আমাদের মায়ের মতো ত্যাগ করে চলে গেছেন, স্বর্গীয় পরেশচন্দ্র দাস। আমার মা রয়েছেন শ্রীমতী কিরণবালা দাস। আমরা ভাই বোন 5 জন, তার মধ্যে আমি দ্বিতীয়। সেই জায়গাতেই আমরা সেই গ্রামেই বড় হয়েছি। বাবা কি করতেন? বাবা আমাদের ছোটখাটো একটি মুদি দোকান ছিল। আচ্ছা। সেই মুদি দোকান দিয়েই আমাদের পরিবার চলতো এবং সেইটা দিয়ে আমরা পড়াশোনা করেছি, বাবা সেই রোজগারের মধ্যে দিয়ে। আপনার গল্প থেকেই আমি একবার শুনেছিলাম কখনো গল্প করতে গিয়ে যে আপনার বাড়িতে ছোটবেলা থেকে একটা রাজনীতি পরিবেশ ছিল, আপনার বাবা সেরকম। হ্যাঁ, আমার বাবা ও মা দুজনে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যখন আমি ছোট ছিলাম সেই সময় থেকে আমি দেখতাম যে বাবা মা দুজনে রাজনীতির গল্প বলতেন। প্রায় সময়ই শুনতাম মার নিকট থেকে, বাবার নিকট থেকে, যে কোথায় কি হচ্ছে। যখন বাবা মা গল্প করতেন সেই সময় আমিও কান পেতে থাকতাম বাবা কি বলছেন। আর রাজনীতিতে আমার কাছে একটু অন্যরকমই, খুবই ভালো লাগতো। তার জন্য রাজনীতির গল্প হলে বাবা মার পাশে যেতাম এবং গল্প শুনতাম। সেই জায়গা থেকে যখন আমি ক্লাস 5-এ পড়ি, সেই সময় থেকে আমি রাজনীতিতে জড়িয়ে পড়ি। বাহ,
ক্লাস 5 থেকে? ক্লাস 5 থেকে। অসাধারণ গল্প। 5 থেকে ফিল করতেন যে পলিটিক্স কি জিনিস? হ্যাঁ, একটু মনের মধ্যে ইচ্ছে ছিল। পড়াশোনা কি সুরমাতেই আপনার? না, পড়াশোনা আমার কমলপুরে। আচ্ছা কমলপুরে আমার শ্বশুর বাড়ি ছিল সুরমাতে। শ্বশুর বাড়ি সুরমার চানকাপ গ্রামে, আচ্ছা একটা গ্রামে। আমি কমলপুরে মানে বালিগাঁও স্কুলে আমার প্রথম পড়াশোনা। বালিগাঁও স্কুল থেকে 8 পাস করার পরে কমলপুর কৃষ্ণচন্দ্র আদর্শ শ্রেণী বিদ্যালয়ে আমি 9 থেকে শুরু করি। যখনই ক্লাস 11-এ উঠলাম, মানে মাধ্যমিক পাস করি 11-এ ওঠার পর আমি আমার অ্যানুয়াল পরীক্ষার আগেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আবার আসলাম। তো শ্বশুর বাড়িতে যখন আসলাম সেই সময় আবার শ্বশুর মশাই রাজনীতির সঙ্গে জড়িত। বাহ। উনি সেই সময় ছিল বিলাসতলা গ্রাম পঞ্চায়েত। সেই বিলাসতলা গ্রাম পঞ্চায়েতে আমার শ্বশুর মশাই উনিও আজ আমাদের মধ্যে নেই। উনিও প্রায় 20 বছর হয়েছেন। উনি আমাদের মায়ের মতো থাকতে চলে গেছেন। উনি কি করতেন? উনি ছিলেন চালের ব্যবসা ছিল আমার শ্বশুর মশাইয়ের। আচ্ছা বাসনের ব্যবসা, চালের ব্যবসা ছিল। আচ্ছা তো উনি 3বার বিলাসতলা পঞ্চায়েত থেকে উনি প্রতিনিধিত্ব করেছেন। আচ্ছা। তা 2বার হয়েছেন। 3য়বারের সময় আমিও ওনার সঙ্গে বেরিয়েছি। উনি যেহেতু নির্বাচিত হবেন, প্রতিনিধিত্ব করবেন, তো শ্বশুরের সঙ্গে সঙ্গে আমিও বের হলাম ঘর থেকে যে না, আমিও শ্বশুরের সঙ্গে প্রচারে যাব। তো সেই সময় থেকে দিদি আমি আবার এই জায়গায় আসবো। আমি আগে আপনার খুব ছোট্টবেলাটা আরেকটু জানি। বিয়েটি আমরা শুনলাম, বিয়ের বিষয়টা আসলো, কিন্তু আমরা জানবো যে ছোটবেলাটা আপনি ক্লাস 11 তো উঠেছেন। এই যে ছোট্টবেলাতে যে গ্রামের একটা মানে আদল থাকে, যে যেটা আমাদের এখন প্রকৃতির পরিবেশ কেউ পায় না, ছুটাছুটি, খেলাধুলা, দুষ্টুমি, এগুলি করতেন আপনি? অবশ্যই সেই সময়টা তো আমাদের যে গ্রামের পরিবেশটা ছিল, আমরা সেই সময় তো আমাদের একটা পড়াশোনার যে ইচ্ছে ছিল, সেটা আমরা ভোর 3:30 4টার সময় উঠে আমরা পড়াশোনাতে বসে পড়তাম। মাকে বলতাম যে 3:30 4টা বাজলে যেন মা ডেকে দেন, পড়াশোনা পড়তে বসবো। তো সেই সময় আমরা 3:30 4টার সময় উঠে পড়তে বসতাম। 4টা থেকে আমরা ভোর 6টা পর্যন্ত পড়াশোনা করলাম। 6টা বাজলে আমরা হয়তো ফুলের সাজিয়ে নিয়ে বের হতাম। নিজের বাড়িতে ফুল গাছ ছিল, তারপরেও ইচ্ছে ছিল যে এক সাজি ফুল কোথায় থেকে কুড়িয়ে আনবো। সেই ফুলের সাজি নিয়ে বেরিয়ে পড়তাম, ফুল কুড়িয়ে আনতাম। ফুল কুড়িয়ে এনে হয়তো মার সঙ্গে একটু না একটু ঘরের কাজ মার সঙ্গে সেরে নিতাম। তারপর মা টিফিন তৈরি করতেন, সেই টিফিন খেয়ে আবার পড়তে বসতাম। কোনো সময় হয়তো প্রাইভেটে যেতে হতো, সে প্রাইভেটে চলে যেতাম। তো প্রাইভেট থেকে এসে আবার মা বলতেন, আমরা যেহেতু 4 বোন 1 ভাই, তো আমরা 4 বোনের মধ্যে এক একজনের একটা দায়িত্ব ভাগ করে নিতাম। যখন এক বোন ঠাকুরের বাসন মাজবে, এক বোন স্নান করে ঠাকুর দেবে, এক বোন হয়তো অন্য ঘর গুছাবে, সেরকম 4 বোনের 4টা কাজ ভাগ করে নিতাম। স্কুলে যাওয়ার আগে মার কাজগুলো আমরা গুছিয়ে দিতাম। তারপর স্কুলে যাও? হ্যাঁ, তারপর স্কুলে যাব। স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে তো যখন স্কুলের ঘন্টি বেজে যেত, ছুটি হয়ে গেছে, সেই সময় তো মনের মধ্যে আসতো যে আজকে কোন মাঠে খেলতে যাব। হ্যাঁ, মাঠগুলিও ভাবছিল। কয়েকটা মাঠ ছিল আমাদের পাড়াতে। কি কি খেলতেন? আমাদের সময় তো যেমন ছিল কবাডি, তারপরে এখন বর্তমান সময় এই খেলাগুলো হারিয়ে গেছে। যেমন কবাডি ছিল, বন্দি ছিল, তারপরে যে খেলাগুলো আরো অনেকগুলা খেলা ছিল, যেমন গুল্লা দৌড় ছিল একটা গুড়, এরপর তো কি জানি বল কয়, বলটা ছুঁড়ে মারতাম আমরা, সেই বলটা মেরে মেরে একটা ঘর থেকে একটা করে দৌড়ে যেতাম। সেরকম অনেকটা দাড়ি বান্ধা, সেরকম খেলাগুলো আমাদের ছিল। কোন সময় আমরা আবার বলি বলো আমরা খেলতাম, মানে ছেলে মেয়ে সবাই মিলেমিশে। গুল্লা চোট, বন্দি, যেটা বললে দাড়ি বান্ধা, আজকের মেয়েরা বলতেই পারবে না খেলাগুলি। না, খেলাগুলো নেই এখন, সত্যি হারিয়ে গেছে। যেমন বন্দি একটা খেলা ছিল, হয়তো আজকে আপনার সঙ্গে বসে আমার সে শিশুকালটা আমার মনে আসলো যে দাড়ি বান্ধা, বন্দি। দুষ্টুমি করতেন না শান্ত ছিল?
আপনি কিন্তু আজকে তিনি একজন রাজনীতিবিদ, তো দুষ্টুমিটা আমার মনে হয় ছোটবেলা থেকেই শুরু হবে, বুদ্ধিটা ভীষণ ছিল নিশ্চয়ই। না, দুষ্টমিটা তেমন ছিল না, ছিল বলতে কি ছিল যে কখন মাকে একটু ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হব আর খেলার জন্য, সেটা ছিল। যে হয়তো অনেক সময় মা একটা অন্য কাজে রয়েছেন, একটু মাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, বের হয়ে 2-4টা বাড়ি ঘুরে আসি, ওই এতটুকু ছিল। আর বিকালবেলা যখন মা বলতেন স্কুল থেকে আসলে পরে যে আজকে খেলতে যেতে হবে না, কিন্তু মাকে বলতাম ঠিক আছে যাব না, কিন্তু মা হয়তো অন্য একটা কাজে লেগে গেছেন, হঠাৎ করে মাকে ফাঁকি দিয়ে কিভাবে ঘর থেকে বের হয়ে খেলাতে যাব। খেলাতে যখন চলে যেতাম সেই সময় তো আর বাড়ির কথা মনে নেই, মাকে কি বললো কি না বললো সেটা আর মনে নেই। যখন বাড়িতে আবার আসবো, সন্ধ্যা হয়ে আসছে, সেই সময় তো চিন্তা ছিল মাথার মধ্যে, মানে বাড়ির কোন গেটে গিয়ে বাড়িতে যাব, ঘরে কিভাবে যাব, সেটা একটা ভয় ছিল মনের মধ্যে, বলে কি মা বলবো। আপনার সঙ্গে কথা বলতে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আজ খুব মজার গল্প শুনবো এবং গ্রামের জীবনের যে আনন্দ ছোটবেলা, সেই গল্প আমার শুরু হয়ে গেছে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। বিরতির পর ফিরে আসলাম। আমরা আসলে জীবনের গল্প কথা মানেই জীবনের কত রস রয়েছে আমাদের, রসের যে আনন্দ, রসের যে তৃপ্তিটা রয়েছে। আজ যাকে দেখছি উনি একজন বিধায়িকা, গ্রামের নেত্রী। গ্রামের বলতে বলছি কারণ সুরমা নামটি উনাকে দিয়ে আমি চিনেছি, অন্তত পক্ষে কমলপুর চিনতাম, কিন্তু সুরমা কথাটা আমরা হয়তো অনেকেই জানি না। খুব সুন্দর একটা মানে খুব সুন্দর প্রকৃতির একটি শহর, আমাদের শহর। তো সেই শহরেরই বিধায়িকা স্বপ্না দাস মহোদয়। আমাদের গল্প চলছিল না, বিরতির পর আমরা এই গল্পে আসলাম আবারও। তো এই ফাঁকিটা দিয়ে কোথায় যেতেন আপনি? খেলার মাঠে। খেলার মাঠে যখন স্কুল থেকে আসতাম, সে সময় হয়তো মা বলতেন যে না, খেলাতে যেতে হবে না। মা ভাবতেন যে খেলাতে গেলে হয়তো কোনো ব্যথা পাবো, সেই জন্য মা বলতেন যে না, খেলাতে যেতে হবে না অনেক সময়। তো সেই সময় চেষ্টা করতাম যে না, খেলাতে যেতেই হবে। তো তার জন্যই অনেক সময় মা বলতেন খেলাতে যাওয়ার জন্য, কিন্তু অনেক সময় মা বলতেন যে আজকে যেতে হবে না। মাকে ফাঁকি দেওয়ার একটা কাজ ছিল, কিন্তু সেটা খেলার মাঠে যেতে হবে। কারণ বোনের মধ্যে বুদ্ধিটা কার বেশি ছিল? আমরা 4 বোন। 4 বোনের মধ্যে বিশেষ করে এক ভাই। তো 4 বোনের মধ্যে বড় বোন তেমন খেলাধুলাতে ছিল না। সে আমার বড় বোন যে সে ঠান্ডা প্রকৃতির, সে বাড়িতে সে প্রায় সময় মানে থাকবে এবং বাড়িতে ঘর গুছানো বা মার সঙ্গে রান্না করা, মা সেই বাড়ি ঘরের কাজ, সেটা নিয়ে আমার বড় বোন সবসময় ব্যস্ত থাকতো বড় বোন। আর ছোট বোনটি ছোট ছিল আমার, আর আমি তো দ্বিতীয় বোন। তার জন্য আমি বেশি মানে বাবার সঙ্গে, হয়তো বাবা কোনো একটা সময় ছিল, সেই সময়টা ছিল যে বাবার সঙ্গে বাজারে যাব। অনেক সময় নিজে অনেক সময় বায়না ধরে বলতাম বাবার সঙ্গে, আজকে বাবার সঙ্গে বাজারে যাব। তো যখন বাবা বলতেন না যেতে হবে না, তারপর বাবাকে বলতাম না, আমি আজকে বাবার সঙ্গে বাজারে যাব। তো অনেক সময় কি বাবার সঙ্গে দোকানে যাব, অনেক সময় কি খেলার মাঠে যাব। ওই অনেক সময় সেটা আমি একটু বেশি সবসময় বায়না করতাম বাবা মার সাথে। বায়না করতেন। আরেকটি জিনিস জানবো, এই যে আপনারা ভাই একজন বললেন, বোন 3 বোন, 4 বোন আমরা। 4 বোন, 4 বোন এক ভাই। তো আমরা যেটা ভাবি যে অনেক সময় অনেক পরিবারে ছেলেদের প্রাধান্য থাকে বেশি, সেটা কি ছিল আপনাদের? না, তেমন ছিল না। আমাদের মধ্যে ভাই বোন 5 জন, আমাদের বাবা মা আমাদের একরকম ভাবে প্রাধান্য দিয়েছেন। সেটা ছিল না। বলবো যে মানসিক শিক্ষিত ছিলেন আপনার বাবা মা, মানসিক ভাবে শিক্ষিত ছিলেন। আমরা শিক্ষার মানটা তো শুধু ধরুন ওইটা দিয়ে ভাবি না, যে পড়াশোনা দিয়ে শুধু ভাবি না,
যে মনের যে শিক্ষা সেটাই আসল বিষয় হয়ে যায়। এটাই, হ্যাঁ। আর কি করতেন দুষ্টুমি স্কুলে পড়ার সময়? স্কুলে বা 9-10 পড়লেন সব, তখন তো সবে যৌবন। না, সেই সময় আমার কি একটা, মানে যখন আমি ধরুন না ক্লাস 5 থেকে আমার রাজনীতি শুরু, আর ক্লাস 5 থেকে আমার সে সাইকেল চড়া আমার শুরু। সাইকেল হ্যাঁ, সব যখন ক্লাস 5-এ পড়ে সেই সময় বাবা যখন সাইকেলটা নিয়ে বাড়িতে আসতেন, যখন দুপুরবেলা বাবা ঘুমিয়ে পড়তেন, সেই সময় আমার লক্ষ্য ছিল বাবা কখন ঘুমাবে, আর বাবার সাইকেলটা নিয়ে আমি কখন বের হব। সেই সাইকেলটা নিয়ে আমি বাবার কাছে মানে লুকিয়ে সাইকেলটা নিয়ে বের হতাম। সেই সময় প্রথম তো, আজকাল আমরা রাস্তাঘাটে দেখতে পাইনি যে বাচ্চারা হাফ প্যাডেল বলতো, যে হাফ প্যাডেল সাইকেলে, কিন্তু বর্তমান সময় সেটা হারিয়ে গেছে। আমরা প্রথমে হাফ প্যাডেল শিখলাম, তারপর যেমন সাইকেলের সিটে বসে সাইকেল চালানো শিখলাম। সিটে বসে শেখার পরে পরবর্তী সময় মনে হলো যে আমি পিছনে একজনকে বসাবো, তো এই সময় পিছনে একজনকে বসালাম। তো পিছনের পর শিখে শেষ হলো, তো এখন মনে হলো সামনে একজনকে বসাবো। তারপরে কি করলাম, নিজে চালিয়ে গেলাম আর পিছনে একজনকে বসালাম, সামনে একজনকে বসালাম। সেই সময় আমার মনে হলো যে সাইকেল চড়াটা আমি সম্পূর্ণভাবে শিখে ফেলেছি। এটা একটা মধুর গল্প, যে এই মধুর গল্পটি, মধুর গল্পগুলি কিরকম হয় যে একদম মধুর হয়। হাফ পেটেল, ফুল পেটেল, তারপরে পিছনে একজন, সামনে একজন, তার মানে আমি মজবুত একজন সাইকেল চালক, মানে এইবার আমি রাজনীতির ঘোরাফেরাটা করতে পারবো। সেই জায়গাতে আমি যখন ক্লাস 9-এ উঠলাম, সেই সময় আমাদের বাড়ি থেকে কৃষ্ণচন্দ্র আদর্শনী বিদ্যালয় অনেকটা দূরে ছিল। আচ্ছা, তো সেই সময় বাবা আমাকে সাইকেল কিনে দিলেন। সেই সাইকেল যে আমি শিখলাম সেইটা আমার কাজে লেগে গেল। বাবা সাইকেল কিনে দিলেন, তো সাইকেল করে আমি 9, 10, 11, 12 আমি সাইকেলে চড়ে বিদ্যালয়ে এসেছি। সেই সাইকেল চালানোটা আমার কাজে লেগে গেল আর কি। একদম একটা আসলে মানে আপনার এই গল্প থেকে উঠে এসছে যে গ্রামের যে প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা। এখন আমাদের শহরে বাচ্চারা কি বা মেয়েরা কিসে আমরা বড় হয়েছি, ঘুম থেকে উঠেই কম্পিউটার, মোবাইল, এখন সব জায়গাতেই সেটা শুরু হয়ে গেছে। কিন্তু এই যে প্রকৃতির সৃষ্টি, মানে আপনি শুরু থেকেই মজবুত হয়ে গেছেন, একদম একদম শক্ত একটা খুঁটি হয়ে গেছে। সেটা একটা পরম মানে পাওয়া থাকে গ্রামের যে সঙ্গে বড় হওয়াটা। এই যে 5 থেকে 11 পর্যন্ত বড় হয়ে উঠলেন, খুব আনন্দ, সঙ্গে পলিটিক্স, তারপর আপনার বিয়ে হয়ে গেল। তো বিয়ের পর এই যে বিবাহিত জীবনে আপনার কেমন লাগছিল? যখন ক্লাস 11-এ পড়াশোনা করছিলাম সেই সময় আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ের পর শ্বশুর বাড়িতে, তো যেহেতু আমার এখন শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই হচ্ছে, শাশুড়ি, আমার দেওর, ননদ, সবাই মিলে আমাদের সংসার। সেই জায়গাতে আমার শ্বশুর মশাই আমাকে বললেন যে তোমার যেহেতু পড়ার ইচ্ছে, তুমি পড়াশোনা করো। আমার শ্বশুর মশাই আমাকে খুবই স্নেহ করতেন, মানে খুবই ভালোবাসতেন। মানে বিয়ের পরেও আপনার পড়াটা চালু ছিল? হ্যাঁ, পড়াটা চালু ছিল। আমি মানে 11 পাস করলাম, 11 পাস করে 12-এ উঠলাম। 12-এ আমি প্রি টেস্ট দিয়েছিলাম, কিন্তু টেস্ট দেওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ সেই সময়ে আমার সন্তান জন্ম নিয়েছিল। তারপর আর 12 দেওয়া সম্ভব হচ্ছিল না। তো সেই থেকে তো মা হয়ে গেলাম। আস্তে আস্তে আমার মেয়ে বড় হতে থাকলো। 5 বছর পরে আবার ছেলে জন্ম হলো। ছেলে মেয়ে তাদেরকে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, সঙ্গে সঙ্গে রাজনীতিটাও ছিল। তারপর যখন এইভাবে চলতে গেল, আমার তো মনের মধ্যে প্রতি রাত্রে বলতে গেলে আমি একটা মানে আক্ষেপ ছিল আমার মনের মধ্যে যে আমি তো 12 পাস করতে পারলাম না। সেরকম প্রায় রাত্রে আমার এই যে ধারণাটা, সেটা শুধু আমার মধ্যে নয়, আমি অনেকের মধ্যে সেরকম একটা ধারণা দেখেছি। অনেকের সঙ্গে যখন আমি গল্প করি, অনেকে আমার সঙ্গে সেটা শেয়ার করেন, যারা মাধ্যমিক দিতে পারেননি, যারা 12 দিতে পারেননি, যারা বিয়ে কমপ্লিট করতে পারেননি। এবং অনেক মহিলার মধ্যে আমি যে যেটা শেয়ার করার পর আমি বুঝতে পারলাম যে আমার মতো অনেক মহিলাদের রাতের স্বপ্ন ছিল, যে ঘুমিয়ে অনেক সময় স্বপ্নে আমরা দেখতে পেতাম যে আমি 12 পরীক্ষা দিতে আছি বা দিতে যাচ্ছি, 12 জন্য আমি পড়াশোনা করে যাচ্ছি। সেরকম একটা স্বপ্ন যেমন আমার প্রতি বলতে গেলে প্রায় রাতে আমার মধ্যে ছিল। তো সেইটা আমার মনের মধ্যে ইচ্ছে ছিল, কিন্তু কিভাবে সফল করব, ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। সেটা ভাবলাম যে আমি যদি এখন পড়াশোনা করি বা আমি যদি এখন পরীক্ষা দিতে চাই, হয়তো আমার মেয়ের বা আমার ছেলের পড়াশোনা অসুবিধা হবে, তাদেরকে তো আমার পড়াশোনা করাতে হবে।
তো সেই বিষয় নিয়ে দিনের পর দিন চলতে গেল। তা আমি যদি পড়াশোনার গল্পটি আমি আশা করি, যেহেতু পড়াশোনার গল্পটা আমার চলছে আপনার সাথে, গল্পটা যেহেতু বসেছি তো পড়াশোনার গল্পটা আগে শেষ করে। আমি খুব ভাবছিলাম আপনার ওই সময়টা, আমি একটু অনুভব করছিলাম অভাবে, যে আসলেই তো কত কষ্ট না তখন মনের মধ্যে, হ্যাঁ, চাহিদা করতে পারছি না। তারপর যখন আমার মেয়েও পড়াশোনা প্রায় কমপ্লিট করলো, যেহেতু মেয়ে বর্তমানে ডাইটিশিয়ান, ছেলেও পড়াশোনা কমপ্লিট হয়ে মেকানিক্যালে বিটেক করলো ছেলে। তারপর 2020 সালে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এই বছর আমি 12 ফাইনাল পরীক্ষা দেব। অসাধারণ কথা। মানে 26 বছর পর আর পরীক্ষা দিলেন? হ্যাঁ, পরীক্ষা দিলাম। যখন আমি 12 দিতে পারলাম না, তো 2020 সালে 26 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি মনে মনে ভাবলাম, যেহেতু ছেলে মেয়ে পড়াশোনা এখন শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাহলে আমি এবার 12 ফাইনাল পরীক্ষা দিয়ে নিই। তারপর আমি আমাদের বাড়ির পাশে একটি বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়ে যখন পড়া শিক্ষকের সঙ্গে আলোচনা করলাম যে আমি তো 12 ফাইনাল পরীক্ষা দিতে চাই, তো উনি আমাকে বললেন, আপনার ছেলে মেয়ে পড়াশোনা কমপ্লিট, তা আপনি এখন 12 ফাইনাল পরীক্ষা দিবেন, কি হলো আপনার হঠাৎ করে মনের মধ্যে? যে আমি বললাম যে স্বপ্নটা রাতের পর রাত আমাকে কাতরাচ্ছে, সে পরীক্ষাটা আমার দিতে হবে। তো উনি বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি ফর্ম ফিল আপ করে নিন, রেজিস্ট্রেশন করে নিন, আপনি পরীক্ষা দিয়ে দিবেন। আমার তো আগে রেজিস্ট্রেশন ছিল যখন 12-এ, ওনাকে নিয়ে সেই কাগজটুকু নিয়ে গেলাম, দেওয়ার পরে উনি বললেন আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো সেইভাবে আমি রেগুলারই আমি 12 ফাইনাল পরীক্ষা দিয়ে দিলাম। বাহ, পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট হলো আমি পাশ করে নিলাম। বাহ, কি অসাধারণ গল্প। মানে আজকে আমাদের সার্থক জীবনের গল্প কথা, সত্যিই সার্থক। আমরা এত সুন্দর একটি কথা মানে উঠে আসলো যে উনি কিভাবে পড়াশোনা করেছেন, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন না? এই যে সুরমার বিষয়টা থাকছে না, সেটা কিন্তু একটা, আমি অবাক হয়ে আমার দৃষ্টি সরে যাচ্ছিল ওনার কাছ থেকে, যে উনি কি তারপর পড়াশোনা করলেন না, আসলে কি করলেন না, না ভাবলেন না, এখন উনি ডিস্টেন্সে করলেন, আমি এরকম ভাবছিলাম বসে বসে। কিন্তু আজকের দিনে ওনাকে স্যালুট জানাতেই হয়। আসলে আমি ওনাকে প্রথম দর্শনেই আমার খুব ভালো লেগে গেছিল, কারণ একটি মানুষকে মানুষ হিসেবে যখন মানে দেখার চেষ্টা হয়, আমরা দেখতে পাই, তাকে কিন্তু স্পর্শ করা যায়। সেই স্পর্শটা আমি করেছিলাম। আমার মনে হয়েছিল একটি মানুষ শুধু উনি নেত্রী নয়, আমরা অনেক সময় ভাবি রাজনীতিতে আসে এমনিই উঠে আসে, নিশ্চয়ই না, সকলে নয়। এই যে উনার একটি পরিচয়, এই যে গল্পটা উঠে আসলো যে দিনের পর দিন রাতের পর রাত আমি স্বপ্ন দেখতাম, কিন্তু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেল 11 পরীক্ষা দিতে দিতে। তারপর ছেলে মেয়েকে দুজনকেই মানে উনি দাঁড় করালেন, মানুষের মতো মানুষ করলেন, প্রতিষ্ঠিত করলেন। আবারও গল্পে ফিরে আসছি, কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকবেন। কি অসাধারণ গল্পের সাথী হচ্ছি আমরা সকলেই। একটু সময় নিয়ে ফিরে আসছি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিরতির পর ফিরে আসলাম। কি এক গল্প না, কি গল্প! এই কি বলে আমি কেন বলছি জানেন তো, উনি এই পড়াশোনাটা চালিয়ে গেছে আরো অনেক দিন। এই যে অসাধারণ গল্প মেয়েদের, সেই আমরা যদি আগের কথা ভাবি যে ঠাকুর পরিবারে, রাজ পরিবারে মহিলারা কেমন করে নিজের জীবনকে শিক্ষিত করেছিল, ঠিক তেমনই একটি গল্প সেই সুরমার মহিলা। আমি বলবো একজন নারী, যেই নারীকে আজ আমরা শ্রদ্ধা জানাই, যাকে দেখে অনেক মেয়েরা, আমি বলি যে
প্রদীপের আলোর মতো জ্বলবে, যে বুঝতে হবে যে আমরা অনেক কিছু পারি। বিয়ে হলেই সবকিছু শেষ নয়, শুরু হয় আবার নতুন করে। দিদি, কোথায় ছিলাম আমরা যে 12 পাস করা হলো? 12 পাস করা হলো। তারপর তো সেই ক্ষেত্রে যখন 12 পাস করলাম, সেই সময় আমার কলেজে পড়ার সেরকম চিন্তা ভাবনা আমার ছিল না। 12টা পাস করার উদ্দেশ্য ছিল আমার, যে স্বপ্নটা আমার মধ্যে ছিল। তো সেদিন হঠাৎ করে আমার ছেলে একটি কাগজ নিয়ে এসে বলল, মা কাগজটাকে সই করো। সাদা কাগজে সই করব। তখন মুখে বললাম, কেন সাদা কাগজে আমি সই করব? আমার নামে তো জায়গা সম্পত্তি কিছুই নেই, তবে বাবু তুমি কেন আমার কাছে সাদা কাগজে সই নেবে? সে বললো, মা তুমি যদি আমাকে বিশ্বাস করো সাদা কাগজে সই করে দাও। তা আমি ভাবলাম যে আমার নামে তো জায়গা সম্পত্তি কিছুই নেই, দেই না সাদা কাগজে সই করে দিয়ে দিলাম। ছেলে কি করলো, সে কলেজে ফর্ম ফিল আপ করলো আমার জন্য। কলেজে ফর্ম ফিল আপ করে ফেললো, আমি তো জানি না। কিছুদিন পরে যখন মোবাইলে মেসেজ আসলো যে আমি কমলপুর কলেজে আমি পেয়েছি সুযোগ পড়ার, সে সময় আমাকে বললো, মা তুমি তো কমলপুর কলেজে সুযোগ পেয়েছো পড়ার, তুমি কলেজে যাবে। তা আমি বললাম, না আমি কলেজে যাব না, আর এতটুকু বয়স হয়েছে বর্তমান সময়ে, আর কলেজে যাব না। তে না, ছেলে মেয়ে দুজনে আবার বায়না ধরলো, মা কলেজে চলো, তোমাকে আমরা নিয়ে যাব প্রথম দিন কলেজে। তো ছেলে মেয়ে দুজনে আমাকে নিয়ে ছেলে নিজে গাড়ি চালিয়ে মেয়ে পাশে বসে আমাকে নিয়ে গেল কলেজে। সেই আমার কলেজ যাওয়া শুরু হয়ে গেল। তো কলেজে যেহেতু গিয়েছি, তো কলেজের ড্রেস বানাতে হবে। তারপর মেয়ে আবার কলেজের ড্রেস বানানোর ব্যবস্থা করলো, ড্রেস বানালাম। মেয়ে ছেলে দুজনেই রত্ন হয়েছে। হ্যাঁ, দুজনেই। সেইভাবে কলেজে গেলাম, কলেজে ড্রেস পরে আমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আমি দিয়েছি। কলেজের যারা প্রিন্সিপাল ছিলেন ওনারা অনেকে আমাকে চিনতেই পারেননি। তখন আপনি নেতৃত্বে আমি নগর পঞ্চায়েতে 2019 থেকে আমি নগর পঞ্চায়েতে ভাইস চেয়ারম্যান, কমলপুর নগর পঞ্চায়েতে। তো যখন আমি নগর পঞ্চায়েতে ভাইস চেয়ারম্যান ছিলাম, সেই সময় যখন আমি কলেজে মানে পড়াশোনার জন্য যাইতাম, কিন্তু আমি কোনোদিন প্রিন্সিপালকে পরিচয় দেইনি যে আমি কমলপুর নগর পঞ্চায়েতের একজন ভাইস চেয়ারম্যান। আমি আমার মতো ড্রেস পরে, সেই সময় ছিল করোনার পিরিয়ড, কিন্তু করোনার সময় মুখে মাস্ক লাগিয়ে ড্রেস পরে কলেজে যেতাম, কেউ আমাকে চিনতেই পারেনি। আমি মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ সেমিস্টার আমি দিয়ে ফেলেছি। ফোর্থ সেমিস্টার যখন রেজাল্ট হলো, সেই সময়ই আমি সুমাতে আমি ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়ে দিল যে উপনির্বাচনে। মানে আপনি তখন কলেজে পড়ছেন, সঙ্গে তার আগে আমি কমলপুর নগর পঞ্চায়েতে দুবার ভাইস চেয়ারম্যান ছিলাম। তার আগে আমি যদি একটু পিছনে যাই, 2010 সালে আমি কমলপুর নগর পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করি। সেই সময় আমি জয়যুক্ত হয়ে 2010 থেকে 2015 পর্যন্ত কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য ছিলাম। মানে আজকের মানে জীবনের গল্প কথায় যতগুলি অনুষ্ঠান আমি পরিচালনা করেছি, তা সকল অনুষ্ঠানই ভালো লাগার, কিন্তু এখানে আমাদের সমাজ থেকে কিছু পাওয়ার, জানার কতটা একটি মানুষের, আমি প্রথম দিকে এমনিতেই বলেছিলাম, একটি মানুষের জীবনে ধৈর্য, হাসি, বিশ্বাস, শক্তি, সেগুলি প্রয়োজন। এই সবকটাই বোধহয় স্বপ্নাদির মধ্যে রয়েছে, যে এক ছেলে এক মেয়েকে কর্তব্য পরায়ণভাবে ওরা খুব ভালো পড়াশোনা করেছে। একজন বোধহয় ইঞ্জিনিয়ার, আরেকজন ডায়েটিশিয়ান। তো দুটো ছেলে মেয়ে ভালো তৈরি হয়েছে, তার সাথে ছেলে মাকে নিয়ে কলেজে ভর্তি করেছে। সেটা আজকের দিনে পরম পাওয়া। মানে এখান থেকে অনেক কিছু শেখার আমাদের, যে মেয়েরা ইচ্ছে করলেই পারে, শুধু একটু চেষ্টা, মনের ইচ্ছে থাকতে হয়। এই যে আপনাকে গ্রামের মহিলারা দেখলো, জানলো, বা আপনি একটি বয়স তো হয়েছে, আপনি একটা বয়সে যাচ্ছেন, আপনার মনে কি কখনো ইয়ং মেয়েরা যাচ্ছে তার সঙ্গে আপনি পড়াশোনা করছেন, সেই গিলটি বা কোনো দুর্বলতা আপনার একটু এসেছিল? সেরকম ছিল না। যখন আমি কলেজে যেতাম, সেই সময় তো স্বাভাবিক যারা কলেজের স্টুডেন্ট, ওনারা অনেকেই বলতেন আমাদেরকে, ওনারা অনেক সময় আমাকে সময় দিতেন। আমি কলেজে গেলে ওনারাও আমার কাছে আসতেন, বলতেন আন্টি, অনেকে বলতেন যে আন্টি আপনি টেনশন করবেন না, আমরা আপনার পাশে রয়েছি। সেজন্য ওরা একটা আশ্বাস আমাকে দিতেন, সেটাও আমার পাওনা।
তো যখন 2010 সালে আমি নগর পঞ্চায়েতের প্রতিনিধিত্ব করি, তো সেই সময়টাও একটি স্মৃতি আমার জীবনে বলতে গেলে। সেই সময় আমার মেয়ে ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিবে। তো যখন আমি রাজনীতির ময়দানে আমি রয়েছি মাঠে বলতে গেলে, আর আমার মেয়ে সেদিন 10-এ ক্লাস প্রথম টেস্ট পরীক্ষা দেবে। সেদিন যখন আমি মানে ডোর টু ডোর প্রচারে গিয়েছিলাম, সেদিন আমার 2 চোখে জল আসছিল। এমন এবারে বলছিলাম যে আজকে আমার মেয়ে টেস্ট পরীক্ষা দিতে যাবে, আর আমি আজকে মেয়ের পাশে নেই। একজন মা হিসেবে তো আমার দায়িত্ব ছিল সেই সময়টুকু মেয়ের পাশে থাকার, কিন্তু কি করবো, সেই সময় আমি মানুষের জন্য কাজে ব্যস্ত হয়ে ডোর টু ডোর প্রোগ্রামে আমি গিয়েছিলাম। আমি একটি কথা মানে সত্যি সত্যি মন থেকে প্রকাশ করছি, সেটা হলো আজকে যে অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরও নিশ্চয়ই আপনাদের অনুভব হচ্ছে যে আপনি একজন প্রকৃত মা, প্রকৃত নেত্রী। নেত্রীর জায়গায় আমি বলছি একজন রাজনীতি মানুষের প্রচার পায় যে মানে এইভাবে কাজ করছে, ওইভাবে কাজ করছে। আমি একটি কাজে ওনার সঙ্গে সঙ্গবদ্ধ হই সুরমাতে, এবং আমি দেখলাম যে আমি চা খেয়েছি, উনি 4 কাপটা নিয়ে মানে ঠান্ডা বা যাই হোক একটা কিছু খেয়েছিলাম, প্যাকেট ছিল, প্যাকেটটি নিয়ে উনি নিজে ফেলে দিচ্ছে। এটা বিধায়িকা কেউ এরকম ভাবে করে, এটা আমার কাছে নেতারা, আমরা ভাবি নেতারা এরকম থাকে। কিন্তু আপনাকে দেখে সেদিন আমার রাজনীতিতে ভক্তি এসেছিল। ভক্তি শব্দটা কিন্তু আমাদের একটা হিন্দু শাস্ত্রের, আমরা অন্য মাত্রায় গিয়ে কথা বলি ভক্তি ব্যাপারটা, আমার কাছে শ্রদ্ধা ভক্তি এসেছিল যে এমনও মানুষ কি আজও আছে রাজনীতিতে, একটা প্রশ্ন এসেছিল মনে। কারণ আমরা বিশেষ করে আমি মিডিয়া আর শিল্পীর জায়গা থেকে কোনোদিন সরে যাইনি, এই জায়গাতেই রয়েছি। তা আমাদের মনে একটা মানে জেগে থাকে যে রাজনীতি মানুষের এমন 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 এমন। এই যে আপনার মধ্যে একটা অসাধারণ দেখেছি, সেটা সত্যিই আমার একটা সহজ মানুষ বলেই এটা আপনি পেরেছেন। স্বচ্ছতাই সেবা, আমি সেই কথাটাই সবসময় মনে রাখি যে স্বচ্ছতা করে আমাদের কাজ। এখন আমি খেলাম না অন্য কেউ খেলো, ওই জায়গাটুকু আমাদের পরিষ্কার রাখতে হবে। তা আমি যেই পথে চলি সেই পথটুকু পরিষ্কার রাখবো, সেটা আমি সবসময় লক্ষ্য রাখি। তার জন্য আমি যে আজকে যে সেই রকম না, আমার পাশে যাওই থাকে, সে যে রাস্তাটা চলতে গেলে অনেক সময় কি হয়, আমরা রাস্তায় চলি, হয়তো একটা কাটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, একটা বাঁশের টুকরো রাস্তার মধ্যে পড়ে রয়েছে। তা আমি ভাবি কি যে যদি বাঁশের টুকরোটুকু আমি যদি না সরাই, তত অন্য একজন এসে হয়তো তার পাটুকু কেটে যেতে পারে। তার থেকে আমি হাত দিয়ে তুলে যদি বাঁশের টুকরো আমি ফেলে দেই, অন্য একজন হয়তো বিপদটুকু আসবে না। তো সেইভাবে আমাদের কাজ করতে হয়, কারণ জনগণের কাজ করা আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হয়। আরেকটি গল্প বলি, মানে আপনার পড়াশোনা জানলাম, গ্রাজুয়েট হলেন, এবং আমরা অনেকে মনে করি অনেকেই বোধহয় পড়াশোনা ভালো জানে না, কিন্তু আজকের যে বিধায়িকা আমার পাশে বসা, কত যুদ্ধ করে পড়াশোনা করলো, মনের যুদ্ধ, পরিবারের যুদ্ধ ছিল না, মনের যুদ্ধটা বেশি ছিল আপনার। তো সেই যে পড়াশোনা করার তৃপ্তি, সেটা তো অসাধারণ। আমার মনে হয় যেটা খুব মানে শক্তি দিয়ে অর্জন করা হয়, সেটা বোধহয় প্রাপ্তিটাই আনন্দ অন্যরকম। সেটাই আমার পরিবারের সহযোগিতা পেয়েছি। আমি একটি প্রশ্ন করি, আপনার পরিবারের সকলের কথাই শুনলাম, আমি দাদার কথা শুনবো, কারণ আমার মনে হয় পরিবারের সবচেয়ে বড় মেরুদণ্ডটা হলো দাদা। এটা কিন্তু আপনাদের আলাপেরই বিয়ে, মানে মা বাবাই দিয়েছিল না আপনার পছন্দ ছিল? পছন্দ আমাদেরই ছিল, নিজেদের পছন্দ মতো আমরা বিয়েটা করেছিলাম, করে ফেলেছিলেন। মানে ক্লাস 11-এই একদম ভালোবাসার আবদ্ধ হয়ে বিয়ে করে ফেলেছিলেন। তো প্রথম কে কাকে বললো আমি ভালোবাসি তোমায়? সেই সময়টা ছিল একটু অন্যরকম। আচ্ছা, সেই সময়টা মানে বিয়ে কি জিনিস সেটা আসলে এখনের সেই সময়টা অন্যরকম ছিল। কত সেই সময়টাতে আমি বিয়ে কি জিনিস সেটা আমি বুঝে উঠতে পারিনি। সেই সময় যখন আমার বিয়ে হয়েছিল, পরবর্তী সময় আমি বুঝতে পারলাম যে বিয়ে কি জিনিস, কিন্তু সেই সময় বুঝতে পারলাম না। আমি যেটা জানতে চাইলাম, সম্পর্কটা শুরু হলো কাকে দিয়ে, আপনাকে দিয়ে না দাদাকে দিয়ে? সম্পর্কটা বলতে কি, প্রথমে আমাদের মধ্যে একটা আমাদের সামাজিক আলাপ ছিল। আচ্ছা, দুই পরিবারের মধ্যে একটা সামাজিক আলাপ ছিল। তো সামাজিক আলাপটা ছিল যখন আমি ক্লাস 10-এ পড়ি, সেই সময়ই আমার শ্বশুর বাড়িতে একটা আলাপ ছিল, কিন্তু সেই সময় আমার বাবার বাড়ির পক্ষে রাজি হয়নি, বয়সটা তো হয়নি। তো সেই সময় থেকে যখন বাবার বাড়ি রাজি হয়নি, সেই সময় থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে সম্পর্কটা তৈরি হয়ে গেল। তারপরে মাধ্যমিক পাশ করলাম, 11-ও
পড়াশোনা চলছিল, কিন্তু 11-এ পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমার বিয়েটা হয়েছিল আর কি। নিজেরাই করেছিলেন? নিজেরাই করেছিলাম বিয়েটা। যাই হোক, এইটাতে দাদাকে ধন্যবাদ দিতেই হয়। এখনো তো আমি দেখেছি, আমি যতটুকু দেখলাম দাদাকে, যে আপনার পেছন পেছন বা আপনার সামনে আপনাকে আগলিয়ে রাখছে বরাবর। হ্যাঁ, সর্বক্ষণে উনি আমাকে আগলে রাখেন। হ্যাঁ, এইটা আর যে ওনার যে সাহস, ওনার যে মানে সবকিছু মিলিয়েই অনেকটা ক্ষেত্রে আমি দাদার নাম পরিতোষ পাল। পরিতোষ পাল। তো এই যে একটা বন্ধ, আমি এই জন্যই বলছি যে অনেক ভালোবাসা মানুষের জীবনকে আনন্দিত করে তোলে। আপনি কিন্তু বিয়ের পরেই সব জয় করেছেন। জয় আজকে বিধায়িকা, তাও বিয়ের পর আপনি 12 পাস করলেন, গ্রাজুয়েট হলেন, বাচ্চা দুটোকে মানুষ করলেন, নিজে এখন বিধায়িকা, অনেক ধরনের পোস্টে আপনি ছিলেন রাজনীতিতে, সেগুলি শুনলাম। তো সব মিলিয়ে একটা খুব মানে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছেন জীবনকে। তো এই যে কলা কৌশলটা জীবনে, এইটা কি আপনার মনে গুছিয়েই করতেন সবসময়, না আপনি অল্পতেই তৃপ্তি থাকতেন, ওইখান থেকে আপনার কাজ করার নেশাটা এরকম ভাবে আসে? আমার যে কোনো কাজ করতে গেলে আমি একটু আগে চিন্তা ভাবনা আমার করতে হয়। যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমি চেষ্টা করি, সেটা থেকে ভাবি, সেটা আগে ভাববো কি করা যায়, মানে ভালো হবে না খারাপ হবে, সেই যে ভাবনাটা, সেই ভাবনাটা আগে আমি নিজে ভাবি। পরবর্তী সময় আমার স্বামীর সঙ্গে আমরা দুজনে আবার খুবই বলতে গেলে আলোচনা যখনই আমরা বলি, প্রতি রাতেই বলতে গেলে কি, সারাদিন যদি আমরা কোনো সময় নাও পাই, রাত্রেবেলা আমরা দুজন বসবো একসঙ্গে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে একে অন্য সাথে যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে আলোচনা করে ও একরকম বলবে, আমি একরকম বললাম, কিন্তু দুজনের কথা বলার পরবর্তী সময়ে একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা নেই, সিদ্ধান্তটা দুজনে সহমতে ভিত্তিতে আমরা নেই। সেইভাবেই আমরা কাজটা করি সবসময়। কি ভালো হবে কি খারাপ হবে, দুজনে চিন্তা ভাবনা করে সেই কাজটাকে সিদ্ধান্তে আমরা পৌঁছাই। আমরা কি সুন্দর গল্প শুনছিলাম। সেই আমাদের অনুষ্ঠানটির নামটি সার্থক, আজকে জীবনের গল্প কথা। যে কি সুন্দর মানুষটি, ছোট্ট একটি মেয়ে পরিণত হলো, তার বিয়ে হলো, সংসার হলো, সন্তান হলো, তাদেরকে মানুষ করলো, নিজে আবার গ্রাজুয়েট হলো, নেত্রী হলো, এবং তার স্বামীটি তাকে কতভাবে সহযোগিতা করলো। আমরা স্বামী বলবো না, বলবো ভালো বন্ধু। যে পরম বন্ধু হতে পারে সেই জীবন সাথী হতে পারে। অত্যন্ত দারুণ গল্প শুনছিলাম। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। জীবনের গল্প কথা অনুষ্ঠান আপনাদের সাথে আছে, আপনারা আমাদের সাথে আছেন। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, আজকের গল্প কথা, এই যে সত্যি সত্যি গল্প কথা, সেই রূপকথার মতো গল্প কথা। আজকের দিনে সুরমা দেখতে কেমন, আর 30 বছর আগে সুরমা কি ছিল, সেখানকার মেয়ে এত উদ্যমী, 20 বছর পর মাধ্যমিক পাশ করলো, তারপর কিছুদিন পর ছেলে সিগনেচার করে সই করে নিয়ে ভর্তি করে দিল কলেজে। এই যে উনার প্রাপ্তি, এরকম একজন মহিলাকে আমরা পেয়েছি আজ, বিধায়িকা স্বপ্না দাস। আমার বিধায়িকার থেকে বলতে ভালো লাগে, একজন প্রকৃত মা, প্রকৃত নেত্রী, একজন প্রকৃত মানুষ। এই যে পরম পাওয়া আজ আমাদের জীবনের গল্প কথায়। দিদি, এই যে আপনার বিধায়ক হওয়াটা, এটা কি এই বছর প্রথম হয়েছেন না আরো হয়েছেন আপনি? না, দ্বিতীয়বার। 2022-এ এক উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনে আমি বিধায়ক হয়েছি। 2023-এ সাধারণ নির্বাচনে
আবার আমি জয়ী হয়েছি, আচ্ছা, দুবার হলেন। তো এই যে জয়ের ধ্বজা উঠছে, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার সুরমাবাসী আমার পাশে রয়েছেন, সুরমাবাসীর যে আশীর্বাদ করেছেন দুহাত তুলে আমাকে দুবার, তার জন্য আমি আপনাদের মাধ্যমে সুরমাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। একদম, সেটা আমি অনুভব করেছি আপনার অনুষ্ঠানে। যখন আমি বলছিলাম যে স্বপ্নাদির সঙ্গে এরকম দেখা, মানুষটি আমার এমন লাগলো সহজ সরল, সকলে মিলে একটা হাততালি দিল। আমার কোনো কথাই তালি দিল না, কিন্তু এই কথাতে সকলে মিলে হাততালি দিল। তো সুরমার মানুষ আপনাকে খুব পছন্দ করে, সেটা আমি কাছ থেকে দেখে এসেছি, সেটা আমার ভীষণ পাওনা জীবনে। এবার সুরমা নিয়ে আপনার কি ভাবনা আছে? দেখুন, সুরমা নামটা খুব সুন্দর, কিন্তু অনেকটা বছর অতিক্রান্ত হয়ে গেছে সেই সুরমার নামটুকু। কিন্তু যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকে জিজ্ঞাসা করা হয় যে বাড়ি কোথায়, সুরমার কোনো নাগরিককে যখন বলে সুরমা, অনেকেই চেনেন না সুরমাকে, একদমই না। কমলপুর বললে সবাই চেনেন, কিন্তু সুরমা বললে অনেকেই চেনেন না। তো সেই জায়গাতে যেহেতু দুহাত তুলে মানুষ আমাকে আশীর্বাদ করেছে, সে জায়গাতে আমার ইচ্ছে ছিল যে সুরমা এত সুন্দর একটা নাম, সুরমা চড়া বয়ে গেছে সুরমার উপর দিয়ে, একদম সুরমা চড়া, হ্যাঁ সুরমা চড়া, সে সুরমা চড়ার যে সুরমা, এত সুন্দর একটি নাম, কিন্তু এই নামটা কেন রাজ্যবাসী জানে না। তা আমার সেই ইচ্ছে ছিল যে রাজ্যবাসীর কাছে সুরমাকে প্রচারে নিতে হবে এবং সুরমাকে জানতে হবে এবং সুরমাকে চিনতে হবে। তো সেই চিন্তা ভাবনা নিয়ে সুরমাতে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। সেই কি কাজ চলছে? ধরুন, প্রথম যে আমাদের সুরমার যে উন্নয়নমূলক কাজ চলছে, জাতীয় সড়ক, আপনারা কুমারঘাট থেকে আগরতলাতে যে রাস্তা, যে সড়কগুলো রয়েছে, যে সড়কটি রয়েছে জাতীয় সড়কটি আমার সুরমার উপর দিয়ে বয়ে আসছে। আমি দেখছি কাজ। হ্যাঁ, এই যে সড়কটা, সেই সড়কটার কারণে জাতীয় সড়কের কারণে আজকে সুরমাকে ওনাকে চিনতে পেরেছে যে জাতীয় সড়ক সুরমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেটা আজকে সুরমাতে ওয়াটারফ্লো রয়েছে একটি, যে যে ওয়াটারফ্লোটা রয়েছে, প্রতিদিন এখনো পর্যটকরা যান। আমি আপনাকে আগামী দিন যখন আপনি যাবেন, আপনাকে অবশ্যই দেখাবো। সেটা খুব সুন্দর মনোরম দৃশ্য, সুরমার যে ওয়াটারফ্লো রয়েছে খুব মনোরম দৃশ্য। সেটা দেখলে সেই জায়গাতে যারা গিয়েছেন পর্যটকগণ, আসার মন হয় না, সেই জায়গাতে থাকার ইচ্ছে করে, এত সুন্দর মনোরম দৃশ্য। কাজ চলছে। তো সেই যে পর্যটকরা যাবেন, সুরমাকে চিনবেন। আমাদের কেন্দ্রীয় সরকার যে রাজ্যের মধ্যে 4টি রূপওয়ে দিয়েছেন, একটি রূপওয়ে আমার সুরমাতে হবে। সেই যে রূপওয়ে হবে, সেটা সুরমাকে চেনার জন্যই হবে। তাই আমি বলবো, যারা যাবেন সুরমাকে জানবেন, চিনবেন। একটি বর্ডার হাট হচ্ছে সুরমাতে, সুরমার চন্দননগর এলাকাতে বর্ডার হাট হচ্ছে। যে বর্ডার হাটের মাধ্যমে আমরা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক হবে। যারা বাংলাদেশের ক্রেতা বিক্রেতা এখন ভারতবর্ষে আসবেন, আমাদের ত্রিপুরা রাজ্যে আসবেন, আমার সুরমাতে আসবেন, আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা সেই বর্ডার হাটে যাবেন, বাংলাদেশের থেকে অনেক কিছু ক্রয় করে আনবেন। সেই যে যোগাযোগের সম্পর্কটা, সেটা আমার সুরমাতে হচ্ছে। তো সেই রকম যেটা প্রচেষ্টা চলছে, আমি আশা রাখবো আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় আগামী দিন সারা রাজ্যের জনগণ সুরমাকে চিনবে, সুরমাকে জানবে। সেটা আমার খুব ইচ্ছে। আশা করি আগামী দিন সেটা আরো অনেক কিছু সুরমাতে হয়েছে। হয়তো আমার যে একটা ইচ্ছে ছিল, যখন আমি নির্বাচনের প্রতিনিধিত্ব করেছিলাম, সেই সময় আমার একটা এলাকা রয়েছে সুরমার মধ্যে, হালুলি পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের এলাকার মানুষের একটা দাবি ছিল যে আমাদের এখানে, আমাদের এই জায়গাতে একটা শিব মন্দির করে দেওয়ার জন্য, কারণ শিব ভক্তগণ ছিলেন ওই এলাকার যারা রয়েছে। শিব মন্দির করেছেন? হ্যাঁ, শিব মন্দির। তো ওই তাদের দাবিকে মান্যতা দিয়ে আমি একটি শিব মন্দির চেষ্টা করেছি করার। বাবা ভোলানাথের আশীর্বাদে শিব মন্দির হয়েছে এবং আমাদের যিনি ত্রিপুরার, যিনি যাকে বলা হয় গুরুজি, আদরণীয় গৌতম মিশ্রজি, ওনার হাত ধরে সে শিব মন্দির উদ্ঘাটন হয়ে গেল।
হর হর মহাদেব এসে গেল। হর হর মহাদেব। সেই জায়গাতে ওই এলাকার মানুষের একটা যে মানে চাহিদা ছিল, সেবা, শিব মন্দির যাবে, পূজা দিবে একটা। আজকে ওই এলাকার জনগণ শিব মন্দিরে যাচ্ছে। শ্রাবণ মাস তো প্রতিদিন বলতে গেলে ভিড় হচ্ছে। সোমবারে তো অনেকটা ভিড় হয়ে যায়, প্রতি সোমবারেই। তো সেইভাবে একটা পরিচিতি সোমবার শিব মন্দিরের মাধ্যমে মানুষ পাচ্ছে। বাহ, খুব মানে আসলেই আপনার মধ্যে ভক্তি রস রয়েছে। দিদি, আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি। সুরমার জন্য আপনি ভাবছেন, আপনার স্বপ্ন সার্থক হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং আমরা চাই যে আগামী দিন আপনি মন্ত্রী হিসেবে আসুন, কারণ এমন একটি গ্রাম থেকে উঠে এসছেন, এত শিক্ষা, এত মানসিকতা আপনার, এত শক্তি আপনার মধ্যে। এই শক্তিগুলো সমাজের জন্য মঙ্গল হোক, সেটা আমরা চাই। শেষ যেতে যেতে কিছু কথা জানবো আবার, যেগুলি অজানা রয়েছে, ছোট ছোট কথা। আপনি সাজতে ভালোবাসেন না, সাজগোজ করতে? সাজগোজটা আমি তেমন বেশি সাজগোজ করি না। আমার যেটা আমাদের মোটামুটি চলতে গেলে যা লাগে সেইটুকু আমি সাজাগোজা করি। আর কোনো অনুষ্ঠান হলে, যখন বিয়ে বাড়িতে যাবো, বউ বাড়িতে যাবো, কোনো পূজাতে যাবো, সেই সময় একটু সাজি, সেটাই। আর এমনি কি খাওয়া দাওয়া করতে ভালোবাসেন? খাওয়া দাওয়া আমার ছোটবেলা থেকে আমি যা খেয়ে এসেছি, এখনো সেই রকম খাওয়া দাওয়া আমার মধ্যে চলে। সকালবেলা কি, ছোটবেলা যখন ছিলাম সেই সময় দুধ মুড়ি খেতাম। আর বর্তমান সময়ে চার সঙ্গে মুড়ি খাই, চা মুড়ি, এইটি আমার সকালবেলার টিফিন বলতে গেলে। হ্যাঁ, চা মুড়ি সকালবেলা যদি আমি চার সঙ্গে মুড়িটা একটু না খেয়ে নিই, তাহলে মনে হয় যে আমার তো সকালবেলার টিফিনটি আজকে হলো না। সেরকম একটা অভ্যাসে আমার। আর কি করতে ভালো লাগে? মানে ভালো লাগে না কি জিনিস, আর কি করতে ভালো লাগে, কি দেখতে ভালোবাসেন, কি স্মৃতি আপনার মনে খুব সময় জায়গা দেয়? ভালো লাগে বলতে আমার গাছকে আমি খুব ভালোবাসি, যার জন্য আমার বাড়িতে আমি কিছু গাছ রেখেছি টবের মাধ্যমে। কিন্তু ওই দিদিগুলো দেখো অবসর পাই বাড়িতে, একটু একটু সময় তো আমি অবসর, সেই অবসর সময়টুকু সেই গাছগুলাকে যত্ন করি। প্রতিদিন ঘুম থেকে উঠেই আমার একটা সবসময় যে উদ্দেশ্য থাকে, সবগুলা গাছগুলাকে আমি একবার দেখবো, আমার কোন গাছগুলা কেমন রয়েছে। সেটা আমার প্রতিদিনের একটা রুটিন বলতে গেলে। ঘুম থেকে উঠেই সবগুলা গাছের প্রতি আমি একবার নজর দেব। তারপর যখন যেই দিন বাড়িতে একটু সময় পাবো, সেই সময় একটু গাছগুলা ঘুরে নিড়িয়ে দেবো, একটু কোল দেবো, একটু জল দেবো। কোন গাছটা একটু পাতাটা পেকে গেছে, ওই পাতাটাকে কেটে দেবো। এইগুলো নিয়ে গাছের চর্চা করতে আমি একটু খুব বেশি ভালোবাসি, সেটাই। কি ভালো লাগে না দিদি? ভালো লাগে না বলতে আমি বলতে গেলে কারো মন খারাপ দেখাটা আমার কাছে ভালো লাগে না। যদি কারো মনটা খারাপ দেখি, সেটা আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় চাই একটু হাসি খুশি সবার মানুষের জন্য একটু ভালো থাকে, সেটি আমার কাছে সবসময় ভালো লাগে। আর ঝগড়া বিবাদটা, সেটাও আমার কাছে ভালো লাগে না। কেউ ঝগড়া বিবাদটা করে, সেটাকে আমি চাইছি না ঝগড়া বিবাদ না করে কিভাবে নিজেরা বসে আলোচনা করে সেই সমস্যার সমাধান করতে পারি, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। দিদি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই থাকবেন। আমি বলবো দিন যত যাবে ততই আপনি আরো সুন্দর হয়ে উঠুন। আর সুন্দর বলতে আমাদের অন্তরের যে সুন্দরটা, সেটা আরো সুন্দর থাকুক আপনার জীবনে। যেতে যেতে আপনি শেষ কথা বলুন, কি বলবেন? আপনাকে আমরা অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। এত দূর থেকে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনি শেষ কথা কি বলবেন? বলার তো শেষ নেই। যদি বলি শেষ কথা আমাদের যখন শেষ দিন হবে, সেই দিন শেষ কথাটুকু বলার সুযোগ পাবো না। যেহেতু দিদির সঙ্গে আমার পরিচয়টা হয়েছিল, প্রথম পরিচয়টা হয়েছিল আমাদের এয়ারপোর্টের মাধ্যমে। এয়ারপোর্টে দুজনে দেখা হয়েছিল, সেদিন হয়তো পরিচয় আপনারও জানা ছিল না, আমারও জানা ছিল না, একজন আরেকজনকে সম্পর্ক হয়েছিল। দ্বিতীয় পরিচয়টা হয়েছিল কৈলাস শহরে, আমি একটা কাজে গিয়েছিলাম, আপনি একটা কাজে গিয়েছিলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তৃতীয় পরিচয়টি হলো আমাদের শোরুমাতে। তা আমি চাই দিদি, যতদিন বাঁচবো ততদিন যেন আপনাদের সাথে আজকে বিটিভি চ্যানেলের মাধ্যমে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। এবং যেহেতু আপনার পরিবারের সঙ্গে আমি সংযুক্ত হয়েছি, যতদিন বাঁচবো ততদিন যেন আপনাদের সাথে আমি সেই রকম সুন্দরভাবে একটা আলোচনা যেন আজকে বসেছি, সেই সম্পর্কটা যেন আমাদের চিরদিন থাকে। আর শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, আমার সবার প্রতি আমার অনেক অনেক
ভালোবাসা রইলো যে এত সুন্দর একটা অনুষ্ঠানে বলতে গেলে কি এটা গল্প কথায় যখন আমরা বসলাম, আমি মনীষাদির সঙ্গে বসলাম, মনের যে কথাগুলো, আমার যে জীবনের যে গল্পগুলা, হয়তো সেই গল্পগুলা বলার আমার আর সময় ছিল না, কিন্তু আজকে দিনটা আমার সময় হলো। সেই সময়ের মধ্যে অনেক অজানা জানা অনেক বিষয় আমার মনের মধ্যে আজকে উঠে আসলো এবং সেগুলা নিয়ে আমি যে গল্প কথা, জীবনের গল্প কথা, সেই যখন বসেছি দুজন গল্প দুজনের মধ্যে হয়ে গেল, তো সেই জায়গাতে একটাই বলবো, প্রত্যেক মহিলা যারা রয়েছেন, আমি চাই যে আজকে আমাদের যে বিটিভি চ্যানেলের যিনি সিও, আমাদের আদরণীয় যদি মনীষা পাল চৌধুরী মহোদয়া, ওনাদের মতো হয়তো ওনাদের মতো আপনারা হতে পারবেন না, কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন যে আমরা মহিলারা একটু না একটা কিছু আমরা করি এবং আমরা কিভাবে আগামী দিন এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, সে ইচ্ছাটা আমাদের মহিলার মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের পক্ষে তা সম্ভব হবে। সেটি আমি সবার কাছে বলবো। শেষ লগ্নে আমি আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের গল্পকথা থেকে বিদায় নিলাম। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা যখন আমাদের সাথে যুক্ত হন তখনই আমাদের এই অনুষ্ঠানটি পূর্ণতা পায় এবং আমাদের সার্থক হয় আমাদের জীবন। যে জীবনের গল্পকথা অনুষ্ঠানে আমরা এমনই কিছু ব্যক্তিকে নিয়ে আসি, ব্যক্তিকে তুলে নিয়ে আসি বলবো, কারণ প্রত্যেকের জীবনের এত সময় নেই যে পট করে এসে আপনার সঙ্গে গল্প করবে, কিন্তু তারপরেও গল্পকথায় আমরা যখন গল্প তুলে নিয়ে আসতে পারি তখন আমরা মনে করি আমরা সার্থক হয়েছি। এবং এই যে বিধায়ক স্বপ্নাদি এত সুন্দর গল্প করলেন এবং সত্যি মানুষটি এমনটি, উনার কাছে না পৌঁছলে ওনাকে বোঝা যায় না উনি কেমন। সেই মানুষটিকে আজ আমরা স্পর্শ করলাম। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সকলে ভালো থাকুন।